छोरा हो के फरमावे जैसे नई दुल्हनिया। হেমা মালিনীকে বুকের আঁচল খুলতে বলেছিলেন রাজ কাপুর। বিয়ের প্রস্তাবও পাঠিয়েছিলেন অভিনেতা। হেমা মালিনীকে দেখে পরিচালক সিভি শ্রীধর বলেছিলেন, এর মধ্যে সেই চার্ম টানিং, নায়িকা হওয়ার যোগ্য নয়। সেই হেমা মালিনী আজ গোটা ভারতের ড্রিম গার্ল। শোলে ছবির বাসন্তী, বলিউডের বক্স অফিসের তুরুপের তাস। আবার তিনি বাবা মায়ের কথা অমান্য করেই নাকি ধর্ম বদলে ফেলেছিলেন। সারাটা জীবন বয়ে গেছেন সংসার ভাঙার অপবাদ, থেকে গেছেন দুশ্রী অরথ হয়েই। রক্ষণশীল ব্রাহ্মণ পরিবারের মেয়ে হেমা মালিনী কোন মন্ত্রী হয়ে উঠেছিলেন এত বেপরোয়া? আজ শোনাবো হেমা মালিনী, দ্য ড্রিম গার্লের কাহিনী। আপনি শুনছেন এবং দেখছেন ফিল্মে বিনোদন। 1948 সালের 16ই অক্টোবর তামিল আয়েঙ্গার ব্রাহ্মণ পরিবারের জন্ম হেমা মালিনীর। বাবা ভিএসআর রামানুজন চক্রবর্তী ছিলেন সরকারি কর্মচারী এবং মা জয়া চক্রবর্তী গৃহবধূ। পরে অবশ্য ফিল্ম প্রডিউস করতে শুরু করেন তিনি। ছোট থেকেই দুর্দান্ত নাচতেন। নাচের কারণেই স্কুল পেরিয়ে কলেজের গণ্ডিতে পা রাখা হয়নি তার। অবশ্যই এতে জয়া চক্রবর্তীর উৎসাহটাই ছিল বেশি। মায়ের চেষ্টাতেই 1963 সালে হেমা মালিনী পেয়ে গিয়েছিলেন প্রথম ছবির অফার। হেমাজির বয়স তখন মাত্র 15 বছর। ইধু সাথিয়াম নামের এক তামিল ছবিতে ডান্সার হিসেবে প্রথমবার পর্দায় দেখা যায় তাকে। পাণ্ডব বাসমনাম ছবিতে দেখা গেল ডান্সারের ভূমিকায়। জয়া চক্রবর্তী ভাবলেন, মেয়ে তো সুন্দরী, তাহলে অভিনেত্রী হিসেবেই ট্রাই তো করা যায়। মা মেয়ে গিয়েছিলেন বিখ্যাত পরিচালক সিভি শ্রীধরের কাছেও। কিন্তু পরিচালক হেমা মালিনীকে দেখা মাত্রই বলে উঠলেন, এ মা, এত পাতলা মেয়ে নায়িকা হবে কিভাবে? স্টার ম্যাটেরিয়াল একেবারেই নয়। সেদিনের রিজেকশন থেকেই জেদ ধরেছিলেন হেমাজি। পরে সেই জেদই তাকে গড়ে তুলেছিল বলিউডের সাম্রাজ্ঞী। আর প্রথম সিঁড়িটা তৈরি করে দিয়েছিলেন মহেশ কৌল। প্রথম সুযোগটা তিনিই দিলেন, তাও আবার রাজ কাপুরের বিপরীতে। ছবির নাম সপনা কি সওদাগার। ছবিটা হিট হয়নি, তবে হেমা মালিনীর সাথে জুড়ে গিয়েছিল ড্রিম গার্ল খেতাব। অনেকেই মনে করেন কিশোর শাহের ড্রিম গার্ল গজলের কারণে এই নাম হয়েছিল হেমাজির। আসল ঘটনাটা কিন্তু তা নয়। নির্মাতারা সপনা কি সওদাগারের প্রচারের জন্য একটা ওয়ান লাইনার খুঁজছিলেন। প্রযোজক বি আনন্দ স্বামী প্রথম ড্রিম গার্ল কথাটা ব্যবহার করলেন। সেই থেকেই হেমা মালিনী হয়ে গেলেন কয়েক প্রজন্মের স্বপ্নচারিণী, ড্রিম গার্ল। সেই ড্রিম গার্লকেই বাসন্তী রূপে খুঁজে বার করেছিলেন অমিতাভ বচ্চন ওরফে শোলে ছবির জয়। ওই সিনটা মনে করুন না, যেখানে রামগড় স্টেশনে নেমে দোস্ত বীরু অর্থাৎ ধর্মেন্দ্রকে নিয়ে হেমার টাঙায় উঠলেন অমিতজি। টাঙাওয়ালি হেমা তখন বকম বকম করেই যাচ্ছে। বারদর্শিক নিজের বাসন্তী নামটাও বলে ফেলেছে। তাকে থামাতে অবিস্মরণীয় প্রশ্ন করেছিল জয়, তোমারা নাম ক্যা হ্যায় বাসন্তী? ওই সিনটা তো আজও আইকনিক। এরপর আর হেমা মালিনীকে পেছন ফিরে তাকাতে হয়নি। নায়িকার সব ছবি যে হিট হয়েছে তা নয়, তবে বলিউডে হেমা মালিনী এমন জাদু চালালেন যে তাবুর তাবুর হিরোরাও তার সামনে ম্লান হয়ে যেতে লাগলো। 1971 থেকে 1975 সালের মধ্যে বলিউডের চতুর্থ সর্বাধিক পারিশ্রমিক পেতেন তিনি। সীতা অর্কিতা, মীরা, কিনারা, সন্ন্যাসী, মেহবুবা, ড্রিম গার্ল, প্রেমনগর, খুশবুর মতো ছবি দিয়ে প্রমাণ করলেন তিনি সত্যিই স্টার ম্যাটেরিয়াল কিনা। আচ্ছা, পরিচালক সিভি শ্রীধর কি সেদিন একটু হলেও আফসোস করেছিলেন? কি জানি, তবে তার রূপ, লাবণ্য আর ব্যক্তিত্বের কাছে হার মেনেছিলেন খোদ রাজ কাপুরও। হাঁটুর বয়সী হেমা মালিনীর কাছে বিয়ের প্রস্তাবও পাঠিয়েছিলেন বলে শোনা যায়, কিন্তু ড্রিম গার্লই সেই প্রস্তাব পত্রপাঠ খারিজ করেন। এমনকি রাজ্যে যখন তার আইকনিক ফিল্ম সত্যম শিবম সুন্দরমের অফার নিয়ে হেমা মালিনীর কাছে গেলেন এবং বর্ণনা দিলেন কিভাবে শাড়ির পিন খুলে বুক থেকে আঁচল ফেলে দিতে হবে, সেদিনও ছবিটা নাকচ করতে দুবার ভাবেননি হেমা মালিনী।
নায়িকা জানতেন এই ছবি করলে তার জনপ্রিয়তা, ফ্যান ফলোয়িং হয়তো বহুগুণ বেড়ে যাবে, কিন্তু সম্মান বাড়বে কি? না, আত্মসম্মানের সাথে তিনি কোনোদিনই কম্প্রোমাইজ করেননি। সবাই জানেন হেমাজির ক্যারিয়ারের সবকিছু নিজের হাতে যত্ন করে গুছিয়ে রাখতেন মা জয়া চক্রবর্তী। কিন্তু হেমাজির জীবনে আরও দুজন অপ্রশংসিত হিরো ছিলেন। একজন হেমার কাকিমা শান্তা, যিনি হেমার পাশে ছিলেন সব সময়, আর যাকে ছাড়া হেমা কিছুই করতে পারতেন না। তিনি হলেন হেমার বাবা VSR চক্রবর্তী, যিনি হেমাকে দিয়েছিলেন তার কঠিন ব্যক্তিত্ব। বাবার থেকে হেমা জীবনের প্রায় সব ক্ষেত্রেই উপদেশ নিতেন, ভালোবাসতেন খুব বাবাকে। তাই বোধহয় বাবা মারা যাওয়ার পর জয়া চক্রবর্তী আর মেয়েকে কন্ট্রোল করতে পারেননি। সময়টা 70-এর দশক। 1970 সালে রিলিজ হলো ধর্মেন্দ্র হেমা জুটের প্রথম ছবি তু হাসিন মাই জওয়ান। প্রথম দেখাতেই ধর্মেন্দ্র তো ক্লিন বোল্ড। হেমা যে 22 বছরের তরুণী, আর ধর্মেন্দ্র তখন ঘোরতর বিবাহিত, সন্তানের পিতা। কিন্তু প্রেমের ফাঁদ পাতা ভুবনে কে কোথা ধরা পড়ে কে জানে। ধর্মেন্দ্র সাহেব আবার প্রেমে পড়লেন। বন্ধু জিতেন্দ্রকে বললেন বিয়ের কথা পারতে, কিন্তু একই কাণ্ড, ঘটক আবার নিজেই পাত্রীর প্রেমে বিভোর। যদিও তখন জিতেন্দ্র চুটিয়ে প্রেম করছেন, স্টেডি গার্লফ্রেন্ড শোভা থাকেন বিদেশে। কিন্তু এমন স্বপ্ন সুন্দরীর জন্য সব ছাড়া যায়। তাছাড়া হেমাজির বাবা মায়েরও ধর্মেন্দ্রকে একেবারেই পছন্দ ছিল না। কিন্তু জিতেন্দ্র উচ্চ বংশের ছেলে, ক্যারিয়ারেও ওয়েল এস্টাবলিশড, এমন ছেলেই তো জামাই হিসেবে আদর্শ। শোনা যায় মাদ্রাজ অর্থাৎ আজকের চেন্নাইতে বিয়ের সমস্ত পরিকল্পনা সেরে ফেলেছিলেন দুই পরিবার। কাকপক্ষীয় যাতে টের না পায় তার সমস্ত ব্যবস্থাই করেছিলেন VSR রামানুজন চক্রবর্তী। কিন্তু মিডিয়ার না খবর পেয়েই যায়। আগুনের গতিতে সেই ব্রেকিং নিউজ পৌঁছয় বোম্বাইতে। জোর ধাক্কা খেয়েছিল ধর্মেন্দ্র। জিতেন্দ্রর গার্লফ্রেন্ড শোভা সিপ্পিকে নিয়ে তিনিও তড়িঘড়ি পৌঁছন চেন্নাইতে। পুরো ফিল্মি কাহিনী যাকে বলে একেবারে টান টান উত্তেজনা। तुमने मुझ पे जादू कर दिया है। I love you। ধীরে বলিয়ে। হেমাজির বাবা তো ধর্মেন্দ্রকে দেখে রেগে খাপ্পা। ধর্মেন্দ্রকে প্রচুর অপমানও করেছিলেন, কিন্তু অভিনেতাও নিজের সিদ্ধান্তে অনড়। তার একটাই দাবি, হেমার সাথে একান্তে কথা বলতে চান। মিলেছিল অনুমতি। বাইরে চরম উত্তেজনা নিয়ে অপেক্ষা করছিলেন জিতেন্দ্র এবং হেমার গোটা পরিবার। হাজির ছিলেন ম্যারেজ রেজিস্ট্রারও। ঘরের ভেতর হেমার কাছে হাত জোড় করে প্রেম ভিক্ষা করেছিলেন বিবাহিত ধর্মেন্দ্র। বাইরের শোভাও জিতেন্দ্রকে কম কথা শোনাননি। হেমা যে বাইরে এলে তাকে জিজ্ঞেস করা হয় এই বিয়ে তিনি করবেন কি না। একদিকে পরিবার, অন্যদিকে ভালোবাসা। কান্না ভেজা গলায় ভাবার সময় চেয়েছিল নায়িকা, কিন্তু জিতেন্দ্রর পরিবারের কাছে তা অপমানজনক মনে হয়েছিল। অভিনেতা বলেছিলেন বিয়ে হলে এখনই হবে, না হলে কখনো হবে না। কিছুটা হতভম্ব হয়েই জিতেন্দ্রকে সেদিন না বলে দিয়েছিলেন হেমা মালিনী। বলা হয় মেয়ের এই সিদ্ধান্ত নাকি সহ্য করতে পারেননি VSR রামানুজন চক্রবর্তী। তারপর থেকে কিছুটা মুষড়ে যান। যতদিন জীবিত ছিলেন ধর্মেন্দ্রর সাথে মেয়ের বিয়েতে সম্মতি দেননি। বাবার মৃত্যুর পর 1980 সালের 2রা মে বিয়ে করেন হেমা ধর্মেন্দ্র। কিন্তু বিয়ে করে কি সুখী হয়েছিলেন? ধর্মেন্দ্র তখন অলরেডি বিবাহিত। বড় ছেলে সানির তখন ম্যাচিওর বয়স। ববি দেওলও অনেকটাই বড়। এই অবস্থায় কি বাবার দ্বিতীয় বিয়ে মেনে নেওয়া যায়? মাঝে একবার গুজব উঠেছিল তারা বিয়ের সময় ধর্ম বদলেছিলেন। ধর্মেন্দ্র সাহাব এবং হেমাজির নতুন নাম হয়েছিল দিলবার এবং আয়েশা। যদিও দুজনেই ব্যাপারটাকে মিথ্যে এবং গুজব বলে উড়িয়ে দিয়েছিলেন। তবে হেমাজি যতই বলুন না কেন যে তিনি কারোর সংসার থেকে ধর্মেন্দ্রকে ছিনিয়ে আনেননি, দ্বিতীয় বিয়ের পরেও বেশিরভাগ সময়টাই ধর্মেন্দ্র থাকতেন প্রথম স্ত্রী প্রকাশ কৌরের কাছেই। ডিভোর্স দেননি প্রকাশ কৌরকে। স্বাভাবিকভাবেই দেওয়াল পরিবারে ঠাঁই হয়নি হেমা মালিনীর। প্রথম ডেলিভারির খবরটাও লুকিয়ে রাখতে হয়েছিল, যাতে কাকপক্ষীও টের না পায়। তার জন্য ডক্টর দস্তুরের নার্সিংহোমের প্রায় 100টি ঘর বুক করেছিলেন ধর্মেন্দ্র সাহাব। এমনকি অভিনেতা যখন লোকসভা নির্বাচনে লড়াইয়ের জন্য নমিনেশন পত্র জমা দিয়েছিলেন, তখনও তার স্ত্রীর জায়গায় লেখা ছিল প্রকাশ কৌরের নাম। তাহলে কি আইনি মর্যাদা হেমাজি কোনোদিনই পাননি? নিন্দুকরা তো আজও তাকে দুসরি অরত বলে কটাক্ষ করেও থাকে। সিমি গারওয়ালের চ্যাট শোতে একবার হেমাজি বলেছিলেন বিয়ের পর বহু বছর তিনি একা থেকেছেন।
দুই মেয়ের দেখভাল একাই করেছেন। এশার জন্মের পর ফিল্মে ফিরতে চাইলেও ততদিনে নায়িকার ওয়েট বেড়ে গিয়েছিল। যারা আগে তাকে ছবিতে নেওয়ার জন্য হত্যে হয়ে পড়ে থাকতো তারাই তখন মুখ ফিরিয়ে নিয়েছিলেন। ওদিকে প্রফেশনাল ফিল্ডে তিনি স্বামীর হেল্প নেবেন না ঠিক করেছিলেন। এরকম একটা সময়ে পরিচালক শ্যাম রাহলান তার বি গ্রেড ছবি রামকলি নিয়ে আসেন হেমাজির কাছে। বাধ্য হয়ে সেদিন ছবিটা সাইন করেছিলেন বলিউডের ড্রিম গার্ল হেমা মালিনী। শোনা তো যায় হেমাজি পরিচালককে অনুরোধ করেছিলেন ছবির পোস্টার যেন এই শহরে না লাগানো হয়। এরপর তো তার কাছে বি গ্রেড ফিল্মের লাইন লেগে গিয়েছিল। সেই হেমা মালিনী তুলে এনেছিলেন শাহরুখ খানকে। সালটা 1992। সে বছরে ইন্ডাস্ট্রিতে এসেছেন কিং খান। একদম আনকোড়া নতুন একটা ছেলেকে নিয়ে তিনি তৈরি করেছিলেন দিল আসনা হ্যায়। জীবনে উত্থান পতন প্রচুর আছে, কিন্তু কোনো কিছুর জন্যই নায়িকার ক্ষেত নেই। হেমা মালিনী তার আত্মজীবনীতে লেখেন, আমি কাউকে বিরক্ত করতে চাইনি। ধরমজি আমার মেয়েদের জন্য যা করেছেন তাতে আমি খুশি। একজন ভালো বাবার যা করা উচিত তিনি সেই সব দায়িত্ব পালন করেছেন। এক কথায় বললে ভালোবাসলে যে কতটা ত্যাগ করা যায় সেটাই দেখিয়ে দিয়েছেন হেমা মালিনী। और जिस दिन ये 3 किलो का हाथ पड़ गया ना तो फिल्म के पोस्टर की तरह दीवार से चिपका दूंगा। এখন তো অভিনয় প্রায় ছেড়েই দিয়েছেন, কিন্তু ভারতনাট্যম ছাড়তে পারেননি। তার কাছে অভিনয়ের আগে নাচ। ভারতনাট্যমই তার প্রথম প্রেম, থুরি দ্বিতীয়। ধর্মেন্দ্রর পরেই নাচ না থাকলে অভিনয়ে আসতেন কিনা তা নিয়ে তার নিজেরও সন্দেহ আছে। 2000 সালে ঝুলিতে ভরেন পদ্মশ্রী খেতাব। 2003 সালে রাজ্যসভার মনোনীত সাংসদ হন। 2011 সালে 1 বছরের জন্য কর্ণাটক থেকে রাজ্যসভায় ছিলেন হেমাজি। এরপর 2014 সালে সরাসরি মথুরা থেকে লোকসভায়। ডান্স, অভিনয়, বৈবাহিক সম্পর্কে টানাপোড়েন এবং রাজনীতি, জীবনের প্রত্যেকটা ভূমিকা পালন করেছেন নিখুঁতভাবে, নিজের সবটা দিয়ে। তবু ডাকসাইটে ব্যক্তিত্বটা রয়ে গিয়েছে অটুটভাবে, যে ব্যক্তিত্বের সামনে মানুষের কথা ফোটে না। উত্থান পতন, লড়াই, বিতর্ক নিয়ে তিনি এক রহস্যময়ী নারী। তিনি হেমা মালিনী, আমাদের ড্রিম গার্ল। আপনি শুনছেন এবং দেখছেন ফিল্মে বিনোদন।